নমস্কার। কাজু বাদাম এমন একটি গাছ যেটি আমাদের দেশে এসেছিল পর্তুগিজদের হাত ধরে আমাদের দেশের দক্ষিণ প্রদেশের ক্ষয়প্রবণ উপকূলবর্তী মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে। পরবর্তীকালে সেইখান থেকে এই গাছ অন্যান্য উপকূলবর্তী এবং ক্ষয়প্রবণ লাল ও কাঁকুড়ে মাটি অঞ্চলগুলিতেও ছড়িয়ে পড়ে। এরপর ধীরে ধীরে এই গাছটির সুস্বাদু এবং পুষ্টিকর বাদামের সন্ধান পেয়ে মানুষ এর চাষ শুরু করে। এই গাছটির বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করার জন্য নানা গবেষণাও করা হয়। দেখা গেছে এই সব পরীক্ষালব্ধ ফলের সাহায্য নিয়ে কাজু বাদাম চাষ করলে চাষি ভাইরা অধিক লাভবান হবেন। পশ্চিমবঙ্গে অধিকাংশ কাজু বাদাম বাগান বীজের চারা থেকে তৈরি এবং আজও পশ্চিমবঙ্গে কাজু বাদাম চাষ খুবই উপেক্ষিত। আজও পশ্চিমবঙ্গে বিজ্ঞানসম্মত উপায়ে কাজু বাদাম চাষ সম্পর্কে চাষি ভাইদের ধারণা নেই বললেই চলে। সেই জন্য বিজ্ঞানসম্মত উপায়ে কাজু বাদাম চাষকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবং উপকূলবর্তী ও লাল ও কাঁকুড়ে মাটি অঞ্চলে কাজু বাদাম চাষের বিরাট সম্ভাবনাকে বাস্তবায়িত করতে আমাদের এই ছোট্ট প্রয়াস। কাজু বাদাম একটি অতিমাত্রায় ক্রস পলিনেটেড গাছ, অর্থাৎ কাজু বাদাম গাছের ফুলের পরাগ সংযোগ হয় মৌমাছি দ্বারা বাহিত অপর একটি কাজু গাছের ফুলের রেণু দ্বারা। সেই জন্য একই গাছ থেকে সংগৃহীত প্রতিটি বীজের চরিত্র অপরটির থেকে আলাদা হয় এবং কখনোই মাতৃবৃক্ষের হুবহু চরিত্র বহন করে না। অথচ কলমের গাছে যে জাতের ডাল পরসাক্ষী হিসেবে ব্যবহৃত হয়, গাছের চরিত্র হুবহু তার মতো হয়। অতএব কাজু চাষের মূল কথা হলো অবশ্যই জোড় কলমের গাছ লাগান। কাজু গাছের জোড় কলম যে পদ্ধতিতে একটি বুনো জাতের উপর একটি ভালো জাতের গাছের ডাল বা ডালের টুকরো জুড়ে দেওয়া হয় তাকে জোড় কলম বলে। জোড় কলমের দুটো অংশ থাকে, রুটস্টক বাংলায় বলে এলা ও সায়ন বাংলায় বলে পরসাক্ষী। রুটস্টক বলতে বীজ থেকে তৈরি চারা গাছ বোঝায়। এই চারা গাছের উপর যে নরম ডালটি জুড়ে দেওয়া হয় তাকে সায়ন বলে। পরবর্তীকালে সায়ন থেকে গাছের উপরের অংশ যথা ডাল, পাতা, ফুল, ফল ইত্যাদি তৈরি হয়। আর রুটস্টক মাটি থেকে শিকড়ের সাহায্যে উপরের অংশের প্রয়োজনীয় জল ও খনিজ লবণ যোগান দেয়। মাটি তৈরি 25 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটার চওড়া ও 300 গেজ পুরু পলিথিন ব্যাগে মাটি ভরুন। প্রতিটি ব্যাগে জল বের হওয়ার জন্য 30 থেকে 40টি ছোট ছোট ফুটো করুন। 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার বা পাতা পচা সার এবং
অর্ধেক ভাগ বালি ও অর্ধেক ভাগ কাঁকড় একত্রে মিশিয়ে প্রতিটি পলিথিন ব্যাগে ভরুন। প্রতি 1 ঝুড়ি মিশ্রণে 10 গ্রাম ডিএপি ও 200 গ্রাম নিমখোল মিশিয়ে নিলে চারাগাছের শিকড়ের বৃদ্ধি ভালো হয়। বীজ নির্বাচন ও সংগ্রহ। কাজু বীজ সংগ্রহের উপযুক্ত সময় হল এপ্রিল-মে মাস। এই সময় বেশিরভাগ ফল একসাথে পেকে যায়। বীজ সংগ্রহের জন্য উপযুক্ত গাছগুলি আগে থেকে চিহ্নিত করে নেওয়া দরকার। চারা তৈরির জন্য মাঝারি আকারের 6 থেকে 7 গ্রাম ওজনের বীজ সংগ্রহ করতে হবে। এর ফলে বীজতলায় একই রকম সবল চারা পাওয়া যাবে। সংগৃহীত বীজ 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিন। কাজু বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা সময়ের সাথে দ্রুত হ্রাস পায়, তাই সংগৃহীত বীজগুলি তাড়াতাড়ি বীজতলায় লাগিয়ে ফেলতে হবে। 6 মাসের আগে সংগৃহীত হয়েছে এমন কাজু বীজ চারা তৈরির জন্য ব্যবহার না করাই ভালো। বীজ বপন। বীজগুলি 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। বীজ জলে ভিজিয়ে রাখার সময় যে বীজগুলি জলের উপরে ভেসে থাকতে দেখা যাবে সেগুলি বাদ দিন, কারণ এই ধরনের বীজ থেকে সুস্থ সবল চারা পাওয়ার সম্ভাবনা কম। প্রতিটি পলিথিন ব্যাগের মাঝখানে একটি করে বীজ মাটির মধ্যে 2.5 সেন্টিমিটার গভীরে পুঁতে দিন। বীজ পোঁতার সময় বীজের বোটার অংশ উপরের দিকে রাখুন অথবা বীজের বাঁকানো অংশ নিচের দিকে রাখুন। গরমকালে চারা তৈরি করতে হলে বীজ মাটিতে বসানোর পর খড় দিয়ে চাপা দিন। 15 থেকে 30 দিন পর বীজ থেকে কল বেরোতে থাকলে এই খড় তুলে নিন। বীজ সহ পলিথিন প্যাকেটের মাটি সব সময়ে ভিজে রাখুন। মাটি শুকিয়ে গেলে সঠিকভাবে কল বের হবে না। বর্ষাকালে চারা গাছের তলায় জল জমতে দেবেন না। বর্ষাকালে চারা গাছে নানান রোগ দেখা দেয়। 1% বর্জ্য মিশ্রণ স্প্রে করলে এর হাত থেকে রেহাই পাওয়া যায়। জোড় কলমের উপযুক্ত এলা গাছ। জোড় কলমের উপযুক্ত এলা গাছ সম্পর্কে কিছু তথ্য জানা আবশ্যিক। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ঝাড়গ্রাম আঞ্চলিক গবেষণা কেন্দ্রে পরীক্ষা করে দেখা গেছে রুটস্টক হিসাবে NLR 2-1, মেদিনীপুর হলুদ H3-13, BLA 139-1, লাল হাজারি এবং BN-40 ইত্যাদি জাতগুলি উপযুক্ত। চারা গাছের বয়স যখন 2 মাস সেই সময় কলম করা হলে সর্বাধিক সফলতা পাওয়া সম্ভব। কলমের উপযুক্ত এলা গাছের স্থূলতা একটি পেন্সিলের স্থূলতার সমান হবে। পরশাখীর পূর্ব পরিচর্যা। পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপযুক্ত জাতগুলি হল ঝাড়গ্রাম 1, BPP 8, ধানা, মাডাকাত্তারা 1, কানাকা ইত্যাদি। যে জাতের ডাল জোড় কলমে ব্যবহৃত হবে তার পরিচর্যা 7 থেকে 10 দিন আগে শুরু করুন। ডালের ব্যাস ও চারাগাছের ব্যাস যেন মোটামুটি একই মাপের হয়। ডালটি গাছ থেকে বিচ্ছিন্ন করার 7 থেকে 10 দিন আগে তার বোটাগুলি শুধু রেখে পাতার বাকি অংশ কেটে ফেলুন। যখন দেখা যাবে বোটাটি আপনা থেকেই পড়ে গেছে তখন বুঝতে হবে ডালটি কলমের জন্য উপযুক্ত হয়েছে। 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা ডাল কেটে আনুন। এলা ও পরশাখী জুড়ে দেওয়ার পদ্ধতি। চারা গাছের গোড়া থেকে মোটামুটি 15 সেন্টিমিটার উচ্চতায় জোড় কলম করা হয়। 2 জোড়া পাতা রেখে দিয়ে বাকি পাতা কেটে ফেলুন। গাছের গোড়া থেকে 15 সেন্টিমিটার উচ্চতায় চারা গাছটির মাথা কেটে বাদ দিন। কাটা অংশ থেকে নিচের দিকে
লম্বালম্বিভাবে চারাগাছটির মাঝ বরাবর 6 থেকে 7 সেন্টিমিটার গভীর একটা খাঁজ কাটুন। ডালের নিচের অংশের দুই পাশ ইংরেজি ভি আকৃতিতে 6 থেকে 7 সেন্টিমিটার কাটুন। চারা গাছের মাথার তৈরি 6 থেকে 7 সেন্টিমিটার গভীর খাঁজের মধ্যে সংগৃহীত ডালের নিচের অংশ ভি আকৃতিতে কাটা অংশ ঢুকিয়ে দিতে হবে, এমনভাবে যাতে খাঁজে খাঁজে একেবারে মিলে যায়। জোড়া দেওয়া অংশকে পলিথিনের ফিতে দিয়ে ভালো করে বেঁধে দিন। পলিথিনের ফিতের পরিমাপ হল চওড়ায় 12 সেন্টিমিটার, লম্বায় 30 সেন্টিমিটার ও পুরুত্বে 100 গেজ। এরপর জোড়া দেওয়া অংশ সমেত একটি পলিথিনের টুপি দিয়ে ঢেকে দিন। পলিথিনের টুপির পরিমাপ হল লম্বায় 20 সেন্টিমিটার, চওড়ায় 4 সেন্টিমিটার ও পুরুত্বে 200 গেজ। এতে ডালটি শুকিয়ে যাবার হাত থেকে রক্ষা পাবে। এরপর জোড় কলম করা গাছটি ছায়ায় রেখে দিন। ঋতু অনুযায়ী জোড় কলম করা ডালটির মাথায় পাতা গজাতে শুরু করে কলম করার 8 থেকে 15 দিনের মাথায়। পাতা গজাতে শুরু করলে পলিথিনের টুপিটি খুলে দিন। 2 থেকে 3 মাস পরে জোড় কলম করা অংশের পলিথিনের ফিতেটিও খুলে দিন। কলমের জোড়ের জায়গার নিচের অংশ থেকে যত নতুন ডাল বের হয় সমস্ত ডাল কেটে ফেলুন। এতে গাছ ভালোভাবে বেড়ে উঠবে। কলম করা গাছটি প্রথমে 1 মাস পুরো ছায়ায়, তারপর 1 মাস 25% ছায়ায় অর্থাৎ ঘন বুননের চাঁচ ব্যবহার করে, পরের 1 মাস 50% ছায়ায় অর্থাৎ হালকা বুননের চাঁচ ব্যবহার করে এবং তারপর ধীরে ধীরে রোদের সঙ্গে খাপ খাইয়ে কিছু সময় রোদে কিছু সময় ছায়ায় রেখে দিন। গরমকালে গাছগুলিতে অবশ্যই জল দেবেন। বর্ষাকালে জল নিকাশির ব্যবস্থা রাখুন। গাছগুলিকে কালো পলিথিন বিছিয়ে তার উপরে রেখে দিলে শিকড় মাটির গভীরে ঢুকতে পারে না। কলম করা গাছ 5 থেকে 6 মাস পরে জমিতে লাগানোর উপযুক্ত হয়। এবার আসি চারা রোপণের কথা। বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাস চারা লাগানোর প্রধান সময়। 6 মাস থেকে 1 বছরের জোড় কলমের চারা লাগানো হয়। চারা বসানোর 15 থেকে 20 দিন পূর্বে সারি থেকে সারি 6 মিটার ও গাছ থেকে গাছ 6 মিটার দূরত্বে 60 ঘন সেন্টিমিটার পরিমাপের গর্ত খুঁড়তে হবে। প্রতিটি গর্তে 10 কেজি গোবর সার অথবা পাতা পচা সার, 250 গ্রাম নিম খোল ও 200 গ্রাম রক ফসফেট দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে গর্তে 2/3 ভরে দিতে হবে। ঢালু জমিতে সম উচ্চতা বিশিষ্ট অংশে গাছের সারি থাকতে হবে। সাধারণত বেসরকারি নার্সারি অথবা সরকারি গবেষণা কেন্দ্র থেকে পলিথিন প্যাকেটে চারা পাওয়া যায়। চারা গর্তে বসাবার পূর্বে পলিথিন প্যাকেটটি সাবধানে খুলে দিতে হবে, যাতে শিকড়ের গায়ের মাটি আলগা না হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। গর্তের মধ্যবর্তী স্থানে কলমে চারাটি বসাতে হবে।
জোর কলমের সংযোগস্থলটি মাটি থেকে 5 সেন্টিমিটার উপরে রাখতে হবে। গাছ লাগানোর পরে গাছটি বাঁশের 2টি খুঁটির সাহায্যে বেঁধে রাখতে হবে। এর ফলে গাছটি সোজা হয়ে থাকবে। বর্ষার সময় গাছের গোড়ার মাটি উঁচু করে দিতে হবে যাতে বর্ষার জল না দাঁড়ায়। বর্ষার পরে মাটি শুকনো হবার আগে গাছের গোড়ায় বৃত্তাকারে 8 ফুট জায়গা ছেড়ে বাকি অংশে পুরনো অথবা নতুন পলিথিন বিছিয়ে দিয়ে পুনরায় তার উপর মাটি চাপা দিতে হবে। নজর রাখা প্রয়োজন পলিথিনটিতে যেন সরাসরি সূর্যালোক না পড়ে। এইভাবে পলিথিন বিছানো হলে মাটির আর্দ্রতা বহুদিন ধরে রাখা যায়। তার ফলে প্রথম বছর কাজু গাছের জলের প্রয়োজনীয়তা অনেকাংশে মেটানো সম্ভব হয়। বীজের চারা থেকে তৈরি একটি প্রাপ্তবয়স্ক গাছের তুলনায় জোর কলমের গাছ আকারে ছোট হয়, তাই কম জায়গায় কলমের গাছ অধিক সংখ্যায় লাগানো হয়। সার প্রয়োগ। গাছ প্রতি জৈব ও রাসায়নিক সারের মাত্রা। প্রথম বছর 10 থেকে 15 কেজি জৈব সার, 360 গ্রাম ইউরিয়া, 415 গ্রাম রক ফসফেট এবং 140 গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। দ্বিতীয় বছর 10 থেকে 15 কেজি জৈব সার, 720 গ্রাম ইউরিয়া, 830 গ্রাম রক ফসফেট এবং 280 গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। তৃতীয় বছর থেকে 10 থেকে 15 কেজি জৈব সার, 1 কেজি 100 গ্রাম ইউরিয়া, 1 কেজি 250 গ্রাম রক ফসফেট এবং 420 গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ও তদূর্ধ্ব গাছের চারপাশে যথাক্রমে 50 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, 1 মিটার ও 1.5 মিটার দূরত্বে বৃত্তাকারে সার প্রয়োগ করা হয়। সার প্রয়োগের আগে নির্দিষ্ট দূরত্বে বৃত্তাকারে 25 সেন্টিমিটার চওড়া ও 15 সেন্টিমিটার গভীর গর্ত খুঁড়ে এই গর্তের মধ্যে সার ছড়িয়ে দিতে হবে এবং পুনরায় মাটি চাপা দিতে হবে। জৈব সার প্রয়োগ করতে হবে বর্ষার আগে এবং রাসায়নিক সারের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের অর্ধেক পরিমাণ বর্ষার আগে ও বাকি অর্ধেক বর্ষার পরে প্রয়োগ করা হয়। এবার আসি ডাল ছাঁটাইয়ের কথা। চাষি ভাইরা কাজু গাছের ডাল কখনোই ছাঁটেন না, ফলে গাছগুলো বিশাল আকার ধারণ করে অথচ ফলন কমে যায়। গাছগুলোর মধ্যে আলো বাতাস চলাচল ব্যাহত হয়। আড়াআড়িভাবে বাড়তে থাকা ডাল অথবা মাটির দিকে ঝুলে পড়া ডাল অথবা দুর্বল ডাল অথবা রোগাক্রান্ত শুকনো ডাল প্রতি 2 বছরে একবার অবশ্যই ছেঁটে ফেলতে হবে। খুব কম দূরত্বে লাগানো গাছের ক্ষেত্রে অর্থাৎ হাই ডেন্সিটি প্ল্যান্টিং এর ক্ষেত্রে পাশাপাশি দুটি গাছের ডাল পরস্পর স্পর্শ করলেই প্রতিটি গাছের ডাল 1 মিটার করে ছেঁটে ফেলতে হবে।
ডাল ছাঁটাইয়ের সময় হলো জুলাই আগস্ট মাস। কাজু গাছে সঠিক আকৃতি ও মজবুত কাঠামো তৈরি করতে চারা অবস্থা থেকেই ডাল ছাঁটা প্রয়োজন। গাছের প্রধান কাণ্ডে গোড়ার দিকে 50 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত কোনো ডালপালা রাখা বাঞ্ছনীয় নয়। গাছের ভারসাম্য বজায় রাখার জন্য প্রধান কাণ্ডের 75 সেন্টিমিটার উপরের দিকে 3 থেকে 4টি মোটা ডাল গাছের চারদিকে রেখে বাকি ডালগুলি কেটে ফেলতে হবে। গাছের ডাল কাটা হলে কাটা অংশে 10% বর্দলে অথবা তামা ঘটিত ছত্রাকনাশক ওষুধের প্রলেপ দিতে হবে। ডাল কাটার 1 মাসের মধ্যে কাটা অংশের সামান্য নিচ থেকে অনেক নতুন ডালের সৃষ্টি হয়। এই সমস্ত ডালের মধ্যে প্রধান ডাল প্রতি 5 থেকে 6টি সবল ডাল রেখে বাকি ডালগুলি অঙ্কুরেই বিনষ্ট করে ফেলতে হবে। এইভাবে চারা অবস্থা থেকেই সঠিক পদ্ধতিতে ডাল ছাঁটা হলে সুন্দর মজবুত কাঠামো বিশিষ্ট গাছ তৈরি হবে। সাথী ফসল। কাজু গাছের মধ্যবর্তী স্থানে সাথী ফসল লাগানো যেতে পারে। কলমের কাজু বাগানেও গাছ লাগানোর 2 বছর পর অবধি কোনো আয় হয় না, অথচ গাছ লাগানো, বেড়া দেওয়া, সার দেওয়া, পরিচর্যা ইত্যাদি বাবদ প্রায় 1010 টাকা প্রতি হেক্টরে খরচ হয়ে যায়। অথচ প্রথম 2 বছর ওই জমিতে কাজু বাদামের গাছ থেকে কোনো আয় হয় না। শুঁটি জাতীয় ফসল যথা চীনাবাদাম, ফলি, অড়হর, কলাই ইত্যাদি ফসল কাজু গাছের সারির অন্তর্বর্তী স্থানে সাথী ফসল হিসাবে লাগানো যেতে পারে। পরীক্ষা করে দেখা গেছে কাজু বাদামের সাথে সবচেয়ে লাভজনক ফসল হলো অড়হর। এরপর আসে ফলি। 3 থেকে 4 বছর পর্যন্ত সাথী ফসল চাষ করে প্রায় 64,000 টাকা আয় করা সম্ভব। দেখা গেছে প্রথম 4 বছরে শুঁটি জাতীয় ফসল চাষ করলে এবং তৃতীয় বছর থেকে কাজুর ফলন শুরু হলে চাষি প্রথম 4 বছরে হেক্টর প্রতি যে 23,000 টাকা খরচ করে তার পুরোটাই উঠে আসে। এছাড়াও প্রতি হেক্টরে প্রায় 40,000 টাকা লাভ হয়। আনারসও একটি অতি লাভবান সাথী ফসল।
কাজুর পোকা। কাজু গাছে যেসব পোকার আক্রমণ দেখা যায় সেগুলি হল কাণ্ড ও শিকড় সুরঙ্গকারী পোকা, পাতা ও ফুল মোড়ানো পোকা, পাতার নালি পোকা, ডগার শুঁয়ো পোকা, ফুলের শোষক পোকা, চা মশা, ফল ও বাদাম ছিদ্রকারী পোকা ইত্যাদি। কাণ্ড ও শিকড় সুরঙ্গকারী পোকা। এই পোকা সম্পূর্ণ কাজু গাছকে একাই ধ্বংস করে দিতে সক্ষম। গাছের কাণ্ডের গোড়ার দিকে ছোট ফুটো দেখতে পাওয়া যায়। ওই ফুটো দিয়ে আঠালো পদার্থ এবং কাঠের গুঁড়ো বেরোতে দেখা যায়। আক্রান্ত গাছটি আস্তে আস্তে হলুদ হয়ে পাতা ঝরিয়ে শুকিয়ে যায়। পরিণত পোকা গাঢ় বাদামি রঙের গুবরে পোকা এবং গাছের ফাটা কিংবা খড়খড়ে অংশে ডিম পাড়ে। শুককীট গাছের ছাল পুড়ে পুড়ে খায় ও ধীরে ধীরে কাণ্ডের ভিতরে ঢুকে যায়। প্রতিকার ব্যবস্থা। বাগান পরিষ্কার রাখতে হবে ও নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে। আক্রান্ত গাছ থেকে শুককীট বের করে মেরে ফেলতে হবে। এবং চেঁচে ফেলা অংশে তৎক্ষণাৎ 5% নিম তেল ও ক্লোরোপাইরিফস জাতীয় ওষুধের মিশ্রণ মাখিয়ে দিতে হবে। গাছের কাণ্ডের 1 মিটার উপর অবধি নিম তেল 5% মাখিয়ে রাখতে হবে। যে সমস্ত ক্ষেত্রে পোকা বার করা সম্ভব হবে না, লোহার শলাকা দিয়ে খুঁচিয়ে পোকাটিকে সুরঙ্গের ভিতরেই মেরে ফেলতে হবে। তারপর সুরঙ্গের মধ্যে 0.2% কার্বোরিল দ্রবণ গুলে ঢেলে দিতে হবে ও সুরঙ্গটি বালি ও সিমেন্টের সাহায্যে বন্ধ করে দিতে হবে। পাতা ও ফুল মোড়ানো পোকা। এই পোকা নতুন পাতা ও ফুলকে আক্রমণ করে। আক্রান্ত গাছগুলিতে ডগা, পাতা ও ফুলের মঞ্জরি একত্রে ঘন জালে আবৃত থাকে। শুককীটগুলি এই জালের আবরণের মধ্যে লুকিয়ে থাকে ও গাছের ওই সব অংশগুলি খেতে থাকে। ধীরে ধীরে ওই অংশগুলি শুকিয়ে যায়। প্রতিকার ব্যবস্থা: ডাল, পাতা ও ফুলের মঞ্জরি থেকে জাল সরিয়ে ফেলতে হবে। বাগান আগাছা
মুক্ত রাখা খুবই জরুরি। পাতার নালি পোকা। এই পোকা পাতার উপরের পর্দার নিচে বহু প্যাঁচালো অর্থাৎ আঁকা বাঁকা নালি তৈরি করে ও পাতার সবুজ অংশ খায়। এর ফলে পাতার উপরের পাতলা পর্দা ফুলে ওঠে ও ফোস্কার মতো দেখতে হয়। কচি পাতা পরিণত হলে ওই অংশে ফুটো দেখা যায়। এই পোকার প্রাদুর্ভাব ফল তোলার পর ও বর্ষার শেষে বেশি দেখা যায়। নতুন গাছে এর আক্রমণ বেশি হয়। 26% অবধি গাছের ক্ষতি হতে দেখা গেছে। ডগার শুঁয়োপোকা। আক্রান্ত ডগাগুলি ক্রমশ কালো হয়ে শুকিয়ে যায়। এই পোকার শুককীট কচি ডগার প্রান্ত থেকে সুড়ঙ্গ করে ডালের ভিতরে 20 থেকে 25 মিলিমিটার ঢুকে যায়। এই অংশ ধীরে ধীরে শুকিয়ে যায়। শুককীটের তৃতীয় দশায় শুককীটগুলি পিছনের দিকে সুড়ঙ্গ তৈরি করে খেতে খেতে বাইরে বেরিয়ে আসে এবং সুড়ঙ্গটি মল দিয়ে ভর্তি করে দেয়। এইসব ডগা থেকে আঠালো পদার্থের নিঃসরণ হয়। ফুলের শোষক পোকা। আক্রান্ত পাতা হলুদ হয়ে যায় ও সামান্য কুঁচকে যায়। পাতার নিচে অথবা ফুলের মঞ্জরির মধ্যে এদের সংঘবদ্ধভাবে দেখা যায়। কচি পাতা ও ফুলের রস শুষে খায়। ফুল শুকিয়ে যায় ও কচি ফলও শুকিয়ে পড়ে। খুব ছোট আকার বিশিষ্ট হওয়ায় খালি চোখে একে দেখতে গেলে খুব অসুবিধা হয়। গরমকালে এর আক্রমণ বেশি হয়। ফল ও বাদাম ছিদ্রকারী পোকা। আক্রান্ত ফলের গায়ে সুড়ঙ্গ থাকে ও সুড়ঙ্গের গায়ে পোকার মল দেখতে পাওয়া যায়। এই পোকা কাজু, আপেল ও বাদামের সংযোগস্থলে সুড়ঙ্গ তৈরি করে ভিতরে ঢুকে যায়। এর ফলে অপরিপক্ক ফল ঝরে পড়ে। চা মশা। চা মশা যে অংশের রস শুষে খায় সেই অংশে প্রাথমিকভাবে বাদামি রঙের লম্বা লম্বা দাগ দেখতে পাওয়া যায়। পরে একই জায়গা থেকে অধিক শোষণের ফলে সম্পূর্ণ ডগাটা শুকিয়ে যায়। ফুলের ডাঁটির থেকে রস শোষণের ফলে ফুলের মঞ্জরি কালো হয়ে শুকিয়ে যায়। কচি ফলের রস শোষণের ফলে অপরিণত ফল কালো হয়ে ঝরে পড়ে। এই পোকার আক্রমণে কাজু গাছের ফলন 30 থেকে 40% অবধি কমে যেতে পারে। এর কারণ এই পোকা কাজু গাছের নরম ডাল, ফুল, অপক্ক ফল ইত্যাদি সমস্ত কচি অংশেরই রস শুষে খেতে পারে এবং এই পোকা অপরিণত এবং পরিণত উভয় দশায় কাজু গাছের ক্ষতির জন্য দায়ী। সাধারণত অক্টোবর মাস থেকে মার্চ মাস অবধি বেশি দেখা যায়। কচি ফলের রস শোষণের ফলে অপরিণত ফল কালো হয়ে ঝরে পড়ে। প্রতিকার ব্যবস্থা: পাতা ও ফুল মোড়ানো পোকা, পাতার নালি পোকা, ডগার শুঁয়োপোকা, ফুলের শোষক পোকা এবং ফল ও বাদাম ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে কাজু গাছের পাতা, ফুল ও কচি ফলকে অগ্রিম বাঁচানোর জন্য গাছে নতুন পাতা আসার সময়, ফুল আসার সময় ও কচি ফল ধরার সময় এই 3 বার প্রোফেনফস জাতীয় ওষুধ লিটার প্রতি 2 মিলিলিটার অথবা কার্বারিল লিটার প্রতি 1 গ্রাম হিসাবে স্প্রে করা দরকার। চা মশার হাত থেকে কাজু গাছকে বাঁচাতে ল্যাম্বডা-সাইহ্যালোথ্রিন নামক কীটনাশক 0.003% স্প্রে করলেও সুফল পাওয়া যাবে। বন্ধু পোকা। এছাড়া কিছু পোকা আছে যারা কাজু গাছের এই সব শত্রু পোকাকে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে, যার ফলে এরা পরোক্ষভাবে কাজু গাছের উপকারে লাগে, যথা প্লেইং ম্যান্টিস, মাকড়সা, বোলতা ইত্যাদি। স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে এদের যেন কোনো ক্ষতি না হয়। কাজুর রোগ। কাজুর রোগ সমস্যা খুব জটিল না হলেও কাজু পুষ্পমঞ্জরির ঝলসা রোগ, গোলাপি রোগ, অ্যানথ্রাকনোজ রোগ অপরিচিত নয়। এই সমস্ত রোগের প্রাদুর্ভাব দেখা গেলে 1% বর্জ্য মিশ্রণ স্প্রে করা প্রয়োজন। 1% বর্জ্য মিশ্রণ তৈরি করা পদ্ধতি হল 100 গ্রাম
তুঁতে ভালোভাবে গুঁড়ো করে 5 লিটার জলে মেশাতে হবে। 100 গ্রাম কলিচুন 5 লিটার জলে মেশান। দুধ এবং কলিচুন উভয়ই আলাদা আলাদা পাত্রে মেশাতে হবে। পাত্রগুলো অবশ্যই প্লাস্টিকের কিংবা মাটির হওয়া চাই। এরপর চুন জলে ধীরে ধীরে দুধ জল মেশানো হয়। লক্ষ্য রাখতে হবে মিশ্রণে যেন দুধের পরিমাণ বেশি না হয়। একটি চকচকে ছুরি কিংবা ব্লেড সদ্য তৈরি চুন আর দুধ মেশানো জলে 1 মিনিট ডুবিয়ে রাখলে যদি ছুরি বা ব্লেডের গায়ে তামার প্রলেপ পড়ে বুঝতে হবে মিশ্রণে দুধের পরিমাণ বেশি। তখন প্রয়োজন মতো চুন জল মিশিয়ে মিশ্রণে সমতা আনুন। এটাই হবে 100% বৌদ্ধ মিশ্রণ। ফলন ও ফল সংগ্রহ। জোড় কলমের গাছে ফুল আসে প্রথম বছরে। কিন্তু ওই ফুল প্রথম 2 বছর ছিঁড়ে ফেলাই বাঞ্ছনীয়। তৃতীয় বছর থেকে ফল সংগ্রহ করা যেতে পারে। জাতের নির্বাচন অনুযায়ী 3 থেকে 5 বছরের কলমের গাছ 2 কেজি বীজ উৎপন্ন করতে সক্ষম। এরপর ফলন বৃদ্ধি পায়। একটি 10 বছরের গাছ 8 থেকে 10 কেজি বীজ উৎপন্ন করতে পারে। জাত অনুযায়ী বীজের ওজন, শতকরা শ্বাসের পরিমাণ ও ফলের মাত্রার ব্যতিক্রম দেখা যায়। ঝাড়গ্রাম 1 জাতটি 10 বছর বয়সে 10.5 কেজি বীজ ফলাতে সক্ষম। বিপিপি 8 জাতটি 21.5 কেজি বীজ ফলাতে সক্ষম এবং মাদাকাতারা 1 জাতটি 13 কেজি বীজ উৎপন্ন করতে সক্ষম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ জাতগুলি হল ধানা, কানাকা, রাঘব, দামোদর, বেঙ্গোল্লা 4, প্রিয়াঙ্কা, অমৃতা, মাদাকাতারা 2, বেঙ্গোল্লা 5, বৃদ্ধাচলম 3, উল্লাল 1 ইত্যাদি। সম্পূর্ণরূপে পরিপক্ক ফল সংগ্রহ করলে বাদামের গুণমান বজায় থাকে, নতুবা অপরিপক্ক বীজের থেকে তৈরি বাদাম প্রক্রিয়াকরণের সময় কুঁচকে যেতে পারে বা কালচে দাগ যাবে। কাজু বীজ তখনই পুষ্ট হয় যখন কাজু আপেল সম্পূর্ণ পেকে নিজে থেকে মাটিতে পড়ে যায়, অথবা গাছের ডাল আস্তে আস্তে ঝাঁকালে মাটিতে পড়ে যায়। ফল সংগ্রহের পর ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর বস্তায় করে মজুত করে রাখা যায়।